প্রাচুর্য, সুখ, সম্পদ, ভোগ, বিলাস, ইমোশন, লাভ, প্যাশন, লাস্ট, ষড়রিপু, সমস্ত ভোগ কারক যে সমস্ত জগৎ, যেটা টোটালি ইলিউশনারি এফেক্ট, তার যে ইফেক্টের প্রধান কারকতা যে গ্রহ বহন করে সে হচ্ছে শুক্র। ভেনাস আগামী 19 তারিখ তার রাশি পরিবর্তন করে সে তার বৃহস্পতির ঘর দেবগুরু, যেখানে প্রাথমিকতা হিসাবে ডেটারেন্স, ন্যায়, সামাজিক ন্যায়, শিক্ষা, শিক্ষার প্রসার, পারিবারিক সিকিউরিটি, সামাজিক সিকিউরিটি তথা শিক্ষার প্রসার, দেবতার বা তার প্রতি যে ন্যাচারাল অনুগ্রহ তথা ন্যাচারাল এক্সপ্যানশনের রুম ধনুরাশিতে পরবর্তী প্রায় 25 দিনের জন্য তার গোচর সংগঠিত করবে। এই গোচর সংগঠনকালে সার্বিক ফলাফল তথা অ্যাসেন্ডেন্ট ওয়াইজ ফলাফল নিয়ে আমরা আলোচনা করব। আমরা আলোচনা শুরুর আগে একটি বিষয় আপনাদের বলে নেব, যেহেতু এই আলোচনাগুলো প্রত্যেক বছরই একবার করে হয়, তো বহু মানুষ রিপিটেড আলোচনা নিয়ে প্রশ্ন করেন। তো আমি এবার থেকে ঠিক করেছি যে এই অংশটুকু যেটা কমন আলোচনা সেটা তো প্রত্যেক বছরই বলা হয়, আমি সেই বিশেষ অংশগুলোকে তুলে ধরার চেষ্টা করব, যেটা এই বছরের অন্যান্য প্ল্যানেটের সাপেক্ষে শুক্র তার ফলের ক্ষেত্রে কি তারতম্য প্রদান করবে বা কতটা তারতম্য প্রদান করা উচিত অ্যাকচুয়াল রেজাল্টে, সেই অংশটুকুই আমি বলবার চেষ্টা করব। প্রথমে আমি সময়টা একটু বলে নেব, সেটা হচ্ছে শুক্র আমাদের ধনুরাশিতে, প্রথমে টাইমিংটা আপনাদের একটু বলে দেবো। ভাবচলিতে যেটা 19 তারিখ বলা হয়েছে 19শে ডিসেম্বর, সেটা অ্যাকচুয়ালি 20 ডিসেম্বর। আমাদের নর্মাল লঙ্গিটিউড ল্যাটিটিউডে কলকাতার সাপেক্ষে 20 তারিখ সকালবেলা 7টা 31 শুক্র ধনুরাশি অর্থাৎ সে বৃশ্চিক ত্যাগ করে গান্ডান্ত স্টেটে মূলা নক্ষত্রের প্রথম চরণে সে ধনুরাশিতে প্রবেশ করবে এবং গান্ডান্তি থাকবে, মেষ রাশির নবাংশে প্রবেশ করবে এবং গান্ডান্ত অবস্থায় থাকবে সে 22/12/2025 রাত্রিবেলা 11টা 5 মিনিট পর্যন্ত। তারপরে প্রথম নবাংশ ত্যাগ করবে, শুক্র গান্ডান্ত ত্যাগ করবে। এই ঘরে অর্থাৎ ধনুরাশিতে 3টে নক্ষত্র, যে কোনো 1, 5, 9 যে রাশি আছে তাদের প্রথম কেতু, তারপর শুক্র, তারপরের একটি চরণ রবির। তো সেক্ষেত্রে প্রথম মূলা নক্ষত্র আছে 13°20' অব্দি বিস্তার, তারপরে 13°20 থেকে 26:40 পর্যন্ত, 26°40' পর্যন্ত পূর্ব আষাঢ়া নক্ষত্রের বিস্তার শুক্রের, তারপরে উত্তর আষাঢ়া নক্ষত্রের একটি চরণ, সেটি বর্গোত্তম ধনুরাশি নবাংশ। তো সেই হিসাবে মূলা নক্ষত্রে অবস্থান করবে শুক্র, সেটা হচ্ছে 30/12/2025 রাত্রিবেলা 9টা 56 মিনিট পর্যন্ত। 13°40' ক্রস করে সিংহ রাশির নবাংশে শুক্র প্রবেশ করবে এবং সেখানে থাকবে সে 10/1/2026 অর্থাৎ সামনের বছর 10/1/2026 দুপুরবেলা 12টা 8 মিনিট পর্যন্ত শুক্র 26°40' ক্রস করবে এবং বৃশ্চিক রাশির নবাংশ ত্যাগ করে সে ধনুরাশির নবাংশে প্রবেশ করবে এবং বর্গোত্তম হবে। এবং এই ঘর থেকে আলটিমেটলি ধনু থেকে সে লিপ করবে 13/1/2026 ভোর রাত্রে 3:40 পর্যন্ত। এটি জেনারেল বলার। আমি কয়েকটা জেনারেল জায়গা আপনাদের বলে দেব। সেটা হচ্ছে এই ঘরের যে বেসিক শুক্র ন্যাচারাল ফল দেওয়ার চেষ্টা করে, সেটা হচ্ছে দ্য ভেনাস বিকামস ভেরি প্যাশনেট অ্যাবাউট দ্য টিচিং, দ্য প্রিচিং, ট্রাভেলিং উইথ প্রিচিং। যে সমস্ত প্রিচাররা আছেন, আমরা যারা গৌড়ীয় বৈষ্ণব মতে দীক্ষিত আছি, তারা বিভিন্ন জায়গায় গিয়ে মত এবং পথ প্রচার করেন। বিভিন্ন গুরুদেবরা আছেন, তাদের রেসপেক্টিভ মত এবং পথ তথা বেদান্ত দর্শন প্রচার করেন। তো সেই রকম মানুষজন যারা আছেন, গুণী মানুষজন, এবং যারা যে কোনো সোশ্যাল গ্যাদারিং, সেটা গল্প হতে পারে, গসিপ হতে পারে, টকস হতে পারে,
একসাথে কোলাবোরেশন হতে পারে, কংগ্রেগেশন হতে পারে, যার দ্বারা মানুষের এক ধরনের রাজসিক তথা কিছু ক্ষেত্রে তামসিক যে তার যে ডিজায়ার আছে সেটা ফুলফিলমেন্ট ঘটে, এবং বাই টকসও সেটা কিন্তু সংগঠিত হয়। জ্ঞান আরোহণের জন্য সেটা অনেক সময় ব্লেসিং অন ডিসগাইজও হতে পারে। এই মুহূর্তে কোনো কাজকর্মে সংগঠিত হলো, কিন্তু দেখা গেল সেই জ্ঞান আরোহণের প্রকোপটা তার ক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে কার্যকর হচ্ছে হয়তো 2 বছর পরে গিয়ে সেই এক্সপিরিয়েন্সটা সে কাজে লাগাতে পারছে। সেটা কিভাবে বর্তমান প্রসঙ্গে কার্যকরী হবে সেটা আমি বলে দেওয়ার চেষ্টা করছি এখানে আজকে। বিভিন্ন রকম ফিলোসফিক্যাল দর্শন, ভগবদ্গীতা, বেদান্ত দর্শন, যত রকম দর্শন শাস্ত্র আছে তার গুরুদেব কর্তৃক উচ্চাঙ্গ মার্গ পর্যন্ত সেই শাস্ত্রের অধ্যয়ন করা এবং সামাজিক জীবনে তার যে যথার্থ প্রয়োগ আছে সেই প্রয়োগের জায়গাটা কিন্তু সেটাকে কনসলিডেট করা। সোশ্যাল অ্যাক্টিভিটিসের জন্য জ্ঞান, কর্ম এবং কিছুটা গার্জিয়ান সুলভ বিহেভিয়ারও কিন্তু এখানে একটা লিডারশিপ এবিলিটি শুক্রকে প্রদান করে। তবে সেই লিডারশিপ এবিলিটির মধ্যে কিছু অ্যাবারেশন আছে, যেটা এই মুহূর্তে আলোচনার বিষয়বস্তু থাকবে। বৃহস্পতির মূল ত্রিকোণের, যেটা আমি একদম শুরুতে বলেছিলাম যে এই ঘরের শুক্রের গুণ বা ধনুরাশির গুণ, এই ঘরের গুণ হচ্ছে এক্সপ্যানশন, ন্যাচারাল। হ্যাঁ, যে কোনো 1, 5, 9, বিশেষত 5 এবং 9 নম্বর যে ঘর আছে সেই ঘরে কোনো প্ল্যানেট এসে কখনো এক্সল্টেড বা ডেবিলিটেটেড হতে পারে না, কারণ এটা এক্সপ্যানশন স্টেটে থাকে। যেরকম আমাদের মিথুনের ঘর আছে তার সাথে শনির মূল ত্রিকোণও আছে, এক্সপ্যানশন স্টেটে থাকে। রবির ঘর, রবি নর্মাল পিতা কারকতা বহন করে, তো সে ঘরে কেউ উঁচু নিচু কোনো রকম স্ট্র্যাটিফিকেশন সেখানে সংগঠিত হয় না, সামাজিক স্তরায়ন বা কোনো রকম স্তরায়ন হয় না, পিতার চোখে সকলে সমান। তো সেই মূলাধার যে বিশ্বাস সেটা সেখানে বজায় থাকে। ভেনাসের এখানে যেটা আরেকটা জিনিস কাজ করে সেটা রোম্যান্টিসিজম, কিন্তু রোম্যান্টিসিজমের সাথে অনেকটা লাস্ট কাজ করে, তো সেটা কিন্তু একটু নেগেটিভ আছে। রিপুকারক দোষ এখানে বৃদ্ধি করে বহু ক্ষেত্রে, কারণ রবি থেকে এটা 5th হাউস, তো রাজা বা বাড়ির ক্ষেত্রে প্রধান গার্জিয়ানের ক্ষেত্রে কিন্তু সেই রকম জীবনের অবকাশ তার খুব একটা সংগঠিত হয় না। সে যখন রাজপুত্র বা ছোট থাকে তখন সংগঠিত হয়, যখন তার একবার সে টেক্স দ্য রেসপন্সিবিলিটি অফ দি আদার পিপল, তখন কিন্তু তার ক্ষেত্রে সেই ধরনের কাজ করা সম্ভব হয় না। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সে কিছুটা প্লেজার টাইম পেতে পারে টু টেক এনি এক্সপিরিয়েন্স অর টু শেয়ার এনি এক্সপিরিয়েন্স রিগার্ডিং দ্যাট। অ্যাবারেশন থাকলে বেস হরোস্কোপে সেটা কিন্তু বেশ কিছু নেগেটিভ বা কিছু ক্ষেত্রে বেশ নেগেটিভ ফল দেওয়ার মতন অবস্থায় থাকে। শুক্র ধনুতে অবস্থানকারী নর্মাল সুখ, স্বাচ্ছন্দ্য, নলেজ, বোধ, মেটেরিয়াল এবং স্পিরিচুয়াল দুটো গুণকেই কিন্তু এখানে প্রাধান্য দেয়। এখানে এক ধরনের ব্রাউন স্টাডি এবং হাই ডিজায়ার ভেনাসকে দেয়, সেটা ন্যাচারালি সে এখানে ত্যাগ করতে পারে না। উচ্চ গতিতে থাকার জন্য সে অবশ্যই পারবে না, এবং শনি কর্তৃক সে দৃষ্ট আছে বর্তমানে। তো তার ফলে সে চেষ্টা করবে তার যে ডিজায়ারটা আছে সেটা কন্ট্রোল লেভেলে হলেও সেটা এক্সপ্যানশন হোক, এবং বৃহস্পতি কর্তৃক যেহেতু দৃষ্ট আছে ফলে তার এক্সপ্যানশন পলিসিটা কিন্তু সেখানে পুরোপুরিভাবে বহাল রাখবে আর কি। নর্মালি এখানে এক ধরনের বলা যেতে পারে মানুষের যত রকম বিলাসিতার সরঞ্জাম আছে তে সব কিছু বহন করে। হয়তো দেখা যাচ্ছে সে খুব স্টাডি করছে, কিন্তু স্টাডিটাও সে খুব এনজয় করে করছে, সে ভালোবেসে করছে, সেটা তার কারকতা অনুসারে ডিপেন্ড করবে। অর্থাৎ এখানের যে কোনো কাজের মধ্যে একটা প্লেজার বা এক ধরনের রিক্রিয়েশন বিং অ্যাসোসিয়েটেড উইথ এনি শর্ট অফ ওয়ার্কস আর কি এখানে কিন্তু আছে। এখানে কিছুটা লিডারশিপ বা কিছুটা সোশিও পলিটিক্যাল অ্যাক্টিভিটিসের সাথে বা বিভিন্ন রকম সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে বা কারোর প্রতি কোনো অন্যায় ন্যায় সেখানে যদি সংগঠিত হয়, সেখানে এক ধরনের ডেটারেন্স তৈরি করবার ক্ষেত্রেও কিন্তু শুক্র বেশ কি রোল প্লে করে। এবার যে অংশ নিয়ে আপনাদের মুখ্যত বলবো, যে অংশটা খুব গুরুত্বপূর্ণ সেটা নিয়ে বলি। দেখুন, আমি আজকে যখন রেকর্ড করছি তার ঠিক 2 দিন পর থেকে
শুক্র গণ্ডান্ত হবে। আজকে শুক্র 24 ডিগ্রিতে রয়েছে, আজকে 14 তারিখ। তো সেই হিসাবে আপনাদের বলি, যেই না ভেনাস গণ্ডান্ত হবে, তো ভেনাসের মধ্যে বেশ কিছু অ্যাবারেশন তৈরি হবে, এবং এই অ্যাবারেশনটা কিন্তু মূলত পুরো ধনুরাশি বরাবর এখানে অবস্থান করবে। কি কি অ্যাবারেশন হবে সেটা পরে বলছি, আগে কজগুলো বলছি। প্রথম, শুক্র কম্বাস্ট আছে 1 নম্বর। নাম্বার 2, শুক্র বৃহস্পতি দ্বারা ডাইরেক্টলি দৃষ্ট আছে। 3 নম্বর, শুক্র এবং মঙ্গল খুব কাছাকাছি অবস্থান করছে। মঙ্গল ইজ অলসো রিমেনিং টু বি কম্বাস্ট। নাম্বার 4 হচ্ছে, এই টোটাল যে ঘরটি রয়েছে এই মুহূর্তে ধনু, যেখানে আগামী পরশুদিন রবিও প্রবেশ করে যাবে, তারপরে মঙ্গলও প্রবেশ করেছে, অলরেডি করে গেছে, বুধও প্রবেশ করার মতন অবস্থায় রয়েছে। তো এই স্টেটে একাধিক প্ল্যানেট, বুধ 28 তারিখ প্রবেশ করবে অ্যাকচুয়ালি। তো এইরকম একটা স্টেটে সমস্ত প্ল্যানেটগুলোকে, মূলত রবিকে, মঙ্গলকে এবং এরপরে শুক্রকে এখানে শনি দৃষ্ট হবে। নাম্বার 5 হচ্ছে, কেতু ট্রাইনে রয়েছে। কেতু ট্রাইনে আছে মানে সাবসিকুয়েন্টলি দ্বিতীয় চরণে রাহু ট্রাইনেও রয়েছে। এবং আপনারা যদি কেউ D12 বা D16 ছকটাকে পুরোটা ফেলে দেন, যারা ডেরিভেটিভ করে দেখতে জানেন, তারা দেখবেন যে এটা খুব একটা অ্যাবারেশনপূর্ণ অবস্থান। কোন কোন জায়গায় অ্যাবারেশন হবে প্রথম বলে রাখি, এই অ্যাবারেশনের যে সম্প্রসারণ, যেটাকে বলা হয় এক্সপ্যানশন, যেটা আমি প্রথম বললাম ধনুরাশির বেসিক গুণ, সেটা কিন্তু যে খুব মারাত্মক লেভেলে হবে সেটা নয়। কারণ অ্যাজ দ্য ডেজ আর প্রোগ্রেসিং, স্যাটার্ন উইল টেক ইটস রিলেটিভ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু আর্থ। তো সুতরাং সেই জায়গাটাকে সে ক্ষয়িষ্ণু করে দেবে, ফলে খুব বেশি রকম সমস্যা ছড়াবে না। কিন্তু মনে রাখবেন, আমাদের ভারতবর্ষের যদি একদম মধ্যবর্তী অবস্থান ঝাঁসি শহরকে ধরা হয়, যেটা রিলেটিভলি ধরে নেওয়া হয়, তার থেকে পূর্ব দিকের অংশ, তো আমরা যে পশ্চিমবঙ্গ নামক রাজ্যে অবস্থান করি, সেটা ঝাঁসি মধ্যপ্রদেশের শহর থেকে পূর্ব দিকে মান্ডেন অনুসারে অবস্থান করছে। এবং আমি কিন্তু কোনো পলিটিক্যাল যে লাইন আছে সেগুলোকে ধরে বলছি না, নর্মাল মান্ডেন হিসাবে বলছি। সেটা একদম সাউথ চায়না সি পর্যন্ত যে এরিয়া রয়েছে, অর্থাৎ তারপরে যদি রাজ্য হিসাবে বলেন তাহলে ছত্তিশগড় লাগানো রয়েছে, তারপরে বিহার ঝাড়খণ্ড রয়েছে, আমাদের রাজ্য রয়েছে, তারপরে বাংলাদেশ রয়েছে, তারপরে আমাদের পূর্বের বেশ কিছু রাজ্য রয়েছে, তারপরে মায়ানমার রয়েছে, লাওস রয়েছে, কম্বোডিয়া রয়েছে, সেরকমভাবে চলে গিয়ে ভিয়েতনাম হয়ে একদম ফিলিপিন্স হয়ে সাউথ চায়না সি পর্যন্ত যে বিস্তার আছে, এবং উত্তর দিকে যদি টানেন সেটা সাদার্ন বা মিড পোর্শন অফ জাপান পর্যন্ত অংশটা কিন্তু এক্সটেন্ডেড। এই যে রিজিয়নটা রয়েছে, এই রিজিয়নটাকে অ্যাক্টিভ করে রাখবে। এবং দক্ষিণেও কিন্তু সেটা থাইল্যান্ড বা আরেকটু ইন্দোনেশিয়া এই পর্যন্ত দেশ রয়েছে, অর্থাৎ পূর্ব দিক, ভারতের একদম পূর্ব অংশ থেকে আরও পূর্ব, ফার ইস্ট, তার সাথে উত্তর দিকে অর্থাৎ উত্তর পূর্ব, পূর্ব এবং দক্ষিণ পূর্বের কিছু অংশ, কিন্তু মুখ্যত পূর্ব দিক, ঝাঁসি শহর থেকে পূর্ব দিক, এই অংশ মান্ডেন অনুসারে এখন অ্যাক্টিভ থাকবে। কীরকম অ্যাক্টিভেশন হবে সেটা আপনারা 15 তারিখ রাত থেকে বুঝতে পারবেন। আজকে 14 তারিখ, যেই না শুক্র তার ন্যাচারাল গণ্ডান স্টেটে যাবে এবং মীন রাশির নবাংশে অবস্থান করবে উইথ কোলাবোরেশন উইথ রাহু। সেখানে রাহুও নবাংশে অবস্থান করছে এবং সেটা শনি থেকে নবমে। শনি থেকে নবমে যখনই নবাংশে রাহু এবং শুক্র একত্রে অবস্থান করবে, ইট ইজ এ ক্লিয়ার কাট পয়েন্ট অফ ইনসাবঅর্ডিনেশন। অর্থাৎ মানুষ, আমাদের যে একটা ঘর করে করে যদি চিন্তা করেন এন্টায়ার সোসাইটি, তো এই সোসাইটির মধ্যে আমরা বিভিন্ন স্তরে বিভিন্ন মানুষ, আমাদের ওপরে যারা আছেন গার্জিয়ান সুলভ বা সামাজিক গার্জিয়ান আছেন, সমাজের যে সমস্ত নর্মস আছে, রুলস আছে, রেগুলেশন আছে,
সেগুলো আমাদের মোটামুটি একটা কমন ফ্যাক্টরে সবাইকেই মেনে চলতে হয় সামাজিক নিয়ম শৃঙ্খলার জন্য। সেটা দেশ থেকে দেশে কিছুটা ভিন্ন হয়, কিন্তু কিছু কমন জিনিস অবশ্যই থাকে। সেই জায়গায় দেখবেন একটা তীব্র স্তরে কিন্তু তার উল্টো দিকের কাজ সংগঠিত হবে। অর্থাৎ মানুষের মধ্যে বেশ কিছু বলতে পারেন এক ধরনের অ্যাগ্রেশন বা একটু প্রোটেস্ট সেই সংক্রান্ত, বা মানুষ তার যে চাহিদা তার তার আমি ন্যায় অন্যায় এসবের প্রশ্নে যাচ্ছি না, এটা সেই জাতীয় অনুষ্ঠান নয়। অনুষ্ঠান হচ্ছে কি ঘটবে। তো সেই জাতীয় বিষয়ে মানুষের কিছু গ্রিভেন্স থাকতে পারে, মানুষের কিছু চাওয়া পাওয়া থাকতে পারে বিভিন্ন সেকশনে। তো এই সেকশনের মানুষের মধ্যে কিন্তু সেটা একটু বেশি পরিমাণে সংগঠিত হবে, এবং সংগঠিত হওয়ার ফলে সেখানে কিন্তু কিছু সমস্যার তৈরি হবে, এবং সমস্যাটা কিন্তু হঠাৎ করে বাড়বে, তারপরে আবার রিডাকশানও হয়ে যাবে ন্যাচারালি। রিডাকশান হতে বাধ্য, ন্যাচারালি হবে, কারণ স্যাটার্ন এবং জুপিটার কেউ এখন এই সমস্যাকে বাড়াতে দেওয়ার জন্য যে যে মেকানিজম দরকার হয় সেই মেকানিজমের অবস্থায় এখন নেই। কিন্তু জিনিসটা সংগঠিত হবে যেহেতু প্ল্যানেট শুক্রের কিন্তু আমরা মাইনর প্ল্যানেট হিসেবে দেখি, কিন্তু শুক্রের ইনফ্লুয়েন্স খুব মারাত্মক, সেন্টের মতন। শরীরে 1 ফোঁটা 2 ফোঁটা দেওয়া হয়, কিন্তু সেন্টের যে গন্ধ সেটা অনেক দূর থেকে, যদি সেরকম কোয়ালিটির সেন্ট হয় সেটা অনেক দূর থেকেই পাওয়া যায়। ঠিক সেরকম ধরনের অনুভূতি হচ্ছে শুক্রে অ্যাম্বিয়েন্সে নিয়ে নেয় সবসময় যে কোনো জিনিসকে, এবং সে অ্যাম্বিয়েন্সে নিয়ে নেওয়ার ফলে শুক্রের মধ্যে ন্যাচারাল ইনসাবঅর্ডিনেশন তৈরি করবে। এটি রবি থেকে 5th হাউস, বা রবির যেটা 10th হাউস, অর্থাৎ রবির মূল ত্রিকোণের 10th হাউসের এটা হচ্ছে 8th হাউস। তো এখানে অনেক কিছু স্পার্ক আউট হবে, যেটা কিন্তু শুরুতে বোঝা যাবে না। এটা 15 তারিখ রাত থেকে আপনারা বুঝতে পারবেন এরকম কিছু ইনসিডেন্ট। সেটা একদম লোকাল লেভেলেও হতে পারে, একদম কোনো ক্লাব, কোনো ছোটোখাটো কোনো অর্গানাইজেশনের মধ্যেও হতে পারে, এবং সেখানকার মানডেন যদি খারাপ থাকে তাহলে সেটা কিন্তু বাড়তে পারে। বাট জোন অফ ডিস্টারবেন্স কিন্তু সেখানেই সংগঠিত হবে, যেটা আমি বললাম। অনেকটা এরিয়া নিয়ে বলেছি, কিন্তু বলা ছাড়া উপায় নেই, কারণ এখানের কিছু মানডেনগত সিমিলারিটি আছে। সেটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কনফ্লিক্ট, দ্বান্দ্বিক প্রবণতা এখানে তৈরি হবে। অর্থাৎ সেখানে একটা প্রচলিত মত থাকবে, সেই মতের সম্পূর্ণ বিপরীতধর্মী একটি মত সেখানে তৈরি হবে। সেটা যে কোনো লেভেলে হতে পারে, একদম একটা গৃহ থেকে হতে পারে, সেটা একটা একটা সাবডিভিশন ডিস্ট্রিক্ট লেভেল থেকে আরেকটু বড় লেভেলেও হতে পারে সেটা। কিন্তু সেটা ডিপেন্ড করবে কোন মানডেনে সংগঠিত হচ্ছে। অর্থাৎ সেন্সিটিভিটি, যে প্রচলিত মত তার বিরুদ্ধে গিয়ে কিছু বলা, বা সেটাকে কিছুটা বলা যেতে পারে ফ্যানিং দ্য ফ্লেম, এই ধরনের কিছু টেন্ডেন্সিস কিন্তু তৈরি হবে। কিছু রিউমার বা কিছু উস্কানিমূলক ব্যাপারও কিন্তু তৈরি হওয়ার যোগ এখানে সংগঠিত হচ্ছে। শুক্র খুব ফাস্ট মুভ করবে, এবং 22 তারিখ শুক্র যখন তার গান্ডাম স্টেট ছেড়ে সে বৃষ রাশিতে ঢুকবে, তারপরেও এটা কিন্তু চলে যাবে না, কারণ বৃহস্পতি শুক্রের প্রপারলি দৃষ্টি বিনিময়ে আছে। এখানে দুজনের মধ্যেই দুটো বিপরীতধর্মী মত, দুই গুরু, দুজনেরই চূড়ান্ত জ্ঞান। শুক্রের জ্ঞানের পরিধি বৃহস্পতির থেকে বেশি, কারণ শুক্রের এক্সট্রা কারিকুলাম নলেজ আছে, শুক্রের কাছে সঞ্জীবনী বিদ্যা আছে, জীবন দান করার বিদ্যে আছে। তো সেই জন্য আমি বহুলক্ষে বলি, শুক্রের গুণ যাদের আছে, যাদের যে কোনো রকম মেডিসিনের কাজের সাথে বা কেমিক্যালের কাজের সাথে তার যুক্ত থাকার, যদি সে বিং অ্যাসোসিয়েটেড উইথ সাচ প্রফেশন অর অ্যাক্টিভিটিস, তাহলে কিন্তু সেটা অনেক বেটার ফল দিতে পারে। তার মধ্যে ন্যাচারাল মানুষকে, মানে তার ইনটিউশন পাওয়ার থাকবে। একজন ডাক্তারবাবু যদি হন, একজন ম্যাডাম হন, সে একজন পেশেন্টকে দেখে এত ভালো ওষুধ সাজেস্ট করে দিতে পারে, মানে তার ইনটিউশন লেভেল দ্বারা। পড়ছে তো সবাই এক, এবং সবাই জ্ঞানী বুদ্ধিমান মানুষ, কিন্তু তাদের ক্ষেত্রে ইনটিউশন পাওয়ারটা বেশি থাকবে মেডিসিন প্রয়োগের ক্ষেত্রে।
বা তারা যদি সার্জেন হয় তাহলে একদম ছবির মতো অপারেশন করবে, খুব কুশলী হয় তারা। শুক্রের মধ্যে যে কোনো জায়গায় পরিচ্ছন্নতা, পরিষ্কার বা যে কোনো কাজের মধ্যে মাধুর্য থাকে। শুক্র আর্ট অ্যান্ড কালচারের কারক, তো যে কোনো কাজ যে তারা করবে সেটা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং তার মধ্যে একটা কৌশলগত এবং গুণগত মানে উৎকর্ষতা সেখানে থাকবে, এক্সিলেন্সি ওভার দ্যাট এরিয়া। তো সেটা কিন্তু শুক্র বজায় রাখবে। কিন্তু এখানে সমস্যা যেটা হচ্ছে, বৃহস্পতির দ্বারা ডিরেক্ট দৃষ্ট যখনই হয় সেখানে কিছু ইগোভিত্তিক লড়াই তৈরি হয়। পূর্বদিনের যুদ্ধ বা এখনও যেটা হয়, যখনই দেখবেন দুই জায়গার কোনো সেনা একটা নির্দিষ্ট দূরত্বে একে অপরের দিকে আই কন্ট্যাক্টে দাঁড়িয়ে রয়েছে, সেটা কিন্তু ইগোকে জেনারেট করে। সেই জন্য সপ্তম দৃষ্টি কিছু ক্ষেত্রে খুব পজিটিভ, কিছু ক্ষেত্রে কিন্তু বেশ ডিস্ট্রাকটিভও হয়ে থাকে, যেটা এক্ষেত্রে। এবং এক্ষেত্রে আরও একটি গণ্ডগোলের বিষয় হচ্ছে এখানে মঙ্গলের অবস্থান করা। মঙ্গল নিজের মূল ত্রিকোণ থেকে নবমে রয়েছে এবং নিজের স্বক্ষেত্র থেকে দ্বিতীয় রয়েছে এবং শনি কর্তৃক পূর্ণ মাত্রায় দৃষ্ট রয়েছে। তো তার দ্বারা যেটা সংগঠিত হবে সেটা হচ্ছে যে কোনো কাজের মধ্যে অ্যাট্রোসিটি, অর্থাৎ এক ধরনের একটু বারবারিক অ্যাক্টিভিটিস, বা ধরুন কোনো একটা জায়গায় ঝগড়া হচ্ছে দুটো মানুষের মধ্যে, যে কোনো ইস্যুতে হতে পারে, সেটা ঝগড়ার পর্যায়ে পর্যন্তই থাকতে পারতো, কিন্তু দেখা যেতে পারে যে সেটা হয়তো একটা ফিজিক্যাল টাসেলে চলে আসছে, কেউ কাউকে একটা বেকায়দায় মেরে দিল, তার থেকে একটা ভয়ানক বিপত্তির সৃষ্টি হতে পারে, এটা জিনিসটা অনেক উচ্চ পর্যায়ে চলে যেতে পারে, একটা অ্যাট্রোসিটিসের দিকে নিয়ে যায় যখন দুজনেই কম্বাস্ট, দুজনকেই দেখা যাচ্ছে না, এবং সে এখানে রবি বসে রয়েছে। রবি যত রকম ইগো এবং এক্সট্রা ফোর্স জেনারেট করছে, বৃহস্পতি দৃষ্ট হচ্ছে, রাহুকেতু ট্রাইনে রয়েছে, শনি কর্তৃক দৃষ্ট, অর্থাৎ একাধিক এখানে একটা ম্যালফাংশন হয়ে রয়েছে। এবং 28 তারিখের পরে যখন বুধ এখানে প্রবেশ করবে, বুধ খুব দ্রুত শুক্র এবং মঙ্গলকে ধরে নেবে। রবি এখান থেকে বেরোতে বেরোতে বুধ এই ঘরের প্রায় শেষের দিকে চলে যাবে। তো তার ফলে দেখতে পাবেন এই সমস্যাটা কিন্তু মোটামুটি জানুয়ারি মাসের প্রায় মিড পর্যন্ত অবস্থান করবে। বিভিন্ন রকম ঘটনা প্রবাহ দ্বারা আমরা সেটা দেখতে পাবো। এক্ষেত্রে একটি ভেন্ট আছে, পজিটিভ জায়গা, যার দ্বারা আমরা বেরোতে পারি, সে হচ্ছে স্যাটার্ন। স্যাটার্ন যত গতি নেবে, 28 তারিখের পর থেকে স্যাটার্নের গতি বাড়বে, এবং যত বাড়বে ইট উইল বি মোর ব্লেসফুল। সেটা আমরা প্রারম্ভিক জীবন দ্বারা দেখতে পাবো। এবং 20 জানুয়ারির পরে স্যাটার্ন তার প্রথম নবাংশ চেঞ্জ করবে এবং সে সিংহ রাশির নবাংশে প্রবেশ করবে পরবর্তী 1 মাসের জন্য। তো সেটি আরও বেটার হবে। অন্তত এই সমস্যা ততদিনে অবশ্য সবাই একসাথে 4টি প্ল্যানেট প্রায় নেক টু নেক মকর রাশিতে প্রবেশ করবে। শুক্র প্রবেশ করবে 13 তারিখ, রবি 14 তারিখ, মঙ্গলও প্রায় কাছাকাছি সময়, এবং বুধও 15-16 তারিখ প্রবেশ করে যাবে। তো সবাই মকর রাশিতে একসাথে অবস্থান করবে, তখন তার একটা অন্যরকম সিচুয়েশন তৈরি হবে। কিন্তু এই সিচুয়েশনটা কিন্তু একটু অ্যাগ্রেসিভ এবং হঠাৎ করে জিনিসটা খুব দ্রুত স্পার্ক করে যাওয়া, কিন্তু বেশিক্ষণ পারসিস্ট না করা, এই ধরনের প্রবণতা তৈরি হবে। যারা ধরুন বিভিন্ন রকম ঝুঁকিপূর্ণ পেশার সাথে যুক্ত আছেন, আমি এর বেশি শব্দ ব্যবহার করব না, মেল হন ফিমেল হন যেরকমই হন, তারা কিন্তু তাদের পেশাগত যে সেফটি এবং সিকিউরিটি, বা ধরুন পেশাগত সিচুয়েশনের সাথে থাকতে গেলে যেরকম ধরুন যে সমস্ত সেফগার্ড নিতে হয়, বা যে সমস্ত ইমার্জেন্সি বিষয়গুলোকে রাখতে হয়, সেটি কিন্তু দয়া করে আপনারা প্রত্যেকে রাখার চেষ্টা করবেন, না হলে কিন্তু একটু সমস্যা হতে পারে হঠাৎ করে। এবং এই সময়টা মানে মোটামুটি শুক্র প্রবেশ করবার সাথে সাথেই মানুষের মধ্যে কিন্তু প্রচণ্ডভাবে মনোরঞ্জনের জায়গাও তৈরি করে দেবে। এটা কালপুরুষের নবম ঘর। নর্মালি সুখ শান্তি স্বাচ্ছন্দ্য, আমাদের ধর্মভাব, আমাদের আইডেন্টিটি, আমাদের পিতা, এবং সর্বোপরি পিতার যে আশ্রয় মানে তার যে সামাজিক আশ্রয়, এবং তার দ্বারা আমাদের মধ্যে যে নর্মাল সিকিউরিটি তৈরি হয়, সেই জায়গাকে কিন্তু দর্শায়।
এবং আমাদের গুণ, ধর্ম, নেচার, এই সমস্ত কিছু কিন্তু এই ঘরের দ্বারা নির্দিষ্ট হয়। সুতরাং এই সমস্ত কিছু বৃদ্ধি পাবে। এবং এই সময় যেহেতু নিউ ইয়ারেরও একটা ঘটনা চলবে, মানুষের মধ্যে ঘোরাফেরা, পিকনিক, আনন্দ, মজা, এগুলো প্রচুর, মোটামুটি 3rd উইক অফ ডিসেম্বর থেকে প্রায় মকর সংক্রান্তি পর্যন্ত এই জিনিসগুলো খুব বেশি পরিমাণে চলে। তো প্রত্যেকেই কিন্তু এই সিকিউরিটি সেফটিগুলো কিন্তু বজায় রাখবেন। গাড়ি ঘোড়া চলার সময় শুক্রমঙ্গল একসাথে রয়েছে এবং শনি কর্তৃক দৃষ্টও রয়েছে, কেতু ট্রাইনে রয়েছে, মানে রাহু ডাবল ট্রাইনে রয়েছে আর কি, এবং বৃহস্পতি কর্তৃক দৃষ্ট রয়েছে। অনেকে আমাকে প্রশ্ন করেছে বৃহস্পতির দৃষ্ট থাকার জন্য কি ব্যাপারটা অনেকটা লেসেন হবে, কমবে? সেক্ষেত্রে কমবে বলা যায় না। বৃহস্পতির দৃষ্টি সবসময় কোনো জিনিসকে এক্সপ্যানশন করে, তবে হ্যাঁ, সেই এক্সপ্যানশনটা পজিটিভকে করে, নেগেটিভকে সে কমায়। সমস্যাটা হচ্ছে এখানে স্যাটার্নেরও দৃষ্টি রয়েছে। স্যাটার্ন যে কোনো জিনিসকে ছোট করে দৃষ্টি, মানে কন্ট্রাকশনের সাথে শনি যুক্ত, এবং বৃহস্পতি এখানে এক্সপ্যানশনের সাথে যুক্ত। তো ওখানে এক ধরনের মাল্টি লেয়ার ইফেক্ট এখানে তৈরি হচ্ছে, যেটা কিন্তু খুব ভালো বলা যায় না। বিশেষত যেটাকে বলে যে বিভিন্ন উস্কানিমূলক কথা বলা, বিভিন্ন রকম মানুষকে প্রভোগ করা কথা বলা, সেটা কিন্তু বাড়িতেও যাদের মধ্যে বাগদোষ আছে, মুখ দোষ আছে, যারা যে কোনো কথাকে তির্যক করে বলার মধ্যে একটা আনন্দ পায় অদ্ভুত ধরনের, বা ধরুন মানুষকে ছোট করে, খাটো করে, মানুষকে অপমান করে, যাদের ধরুন এই ধরনের স্বভাব যাদের থাকে, তারা ছোটবেলা থেকে সেই রকম সার্কামস্ট্যান্সিয়াল স্টেটেই তারা বড় হয়, এবং বড় হতে হতে তাদের কেউ কোনো দিন বারণ করে না, বা বারণ করলেও তারা শোনেন না, ফলে তাদের একটা বয়সের পরে সেটা মজ্জাগত হয়ে যায়, তারা সেখান থেকে বেরোতে পারেন না। যাদেরই আছেন তারা জানেন যে তাদের কনসাসে স্টেটে আছে যে আমাদের মধ্যে এইভাবে মানুষকে একটু হিট করে, মানুষকে একটু পিঞ্চ করে কথা বলার হ্যাবিট আছে। তারা কিন্তু মাস্ট রেস্ট্রিক্ট দেয়ার টাং। মনে রাখবেন, জিহবা কিন্তু আমাদের মার্কেশ, হ্যাঁ, শরীরের মধ্যে। যারা একদম পুরনো, খুব প্রাচীন খনার বচন পড়েছেন, তাদের সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে জিহবা আমাদের মার্কেশ। জিহবার মধ্যে 7 কোড়ক আছে, যা আমাদের অতিরিক্ত খাদ্য লালসা বা অন্যরকম লালসা তৈরি করে, উল্টোপাল্টা জিনিস খাওয়া যেগুলো প্রয়োজন নেই, সের দ্বারা আমাদের শরীর খারাপ করবে। এবং কথা, পৃথিবীর প্রথম যে গণ্ডগোল সূত্রপাত হবে সেটা কথা এবং বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু হবে, এবং কথা কিন্তু আমাদের সার্বিক পার্সোনালিটির একটা প্রধান কারকতা। দুটো আমাদের প্রধান শত্রু। সেই জন্য ভগবান যখন তার মানে 3 কলায় জড়ভরত রূপে যখন তিনি ছিলেন, তিনি কিন্তু কথাকে প্রপার প্রয়োগ করার মাধ্যমে বলে গেছেন। আমি বেশ কিছুদিন আগে একটা অনুষ্ঠানে আপনাদের বলেছি, সেটা হচ্ছে আমার গুরুদেব টানা 5 ঘন্টা ব্যাসপীঠে বসে কথা বলতে পারেন, এবং এখন যেহেতু বয়স হয়ে গেছে, ফলে ব্লাড সুগারের জন্য হয়তো তিনি জল খান মাঝে মাঝে। একটা সময় শুরুর দিকে আমি 15 বছর আগে দেখেছি তিনি 1 বিন্দু জল না খেয়ে কথা বলে যাচ্ছেন, এত স্ট্যামিনা ছিল তার। তিনি কথা বলে যাবেন কিন্তু একটা কথাও নেগেটিভ বলবেন না, বা মানুষকে সতর্ক করা বা সচেতন করা ব্যতিরেকে কোনো কথা নেগেটিভ বলবেন না। এরকম ধরনের গুণ মানে খুব ছোটবেলা থেকে মানুষ যদি মানে সংগঠিত না করে, তাহলে সেটা সম্ভব হয় না। এবার যাকে বলছেন তার মধ্যেও সেই আধার থাকতে হবে, সে সেটাকে নিতে পারে, সেটাও তো ভ্যারি করবে। আমি তো অনেকবার আপনাদের বলেছি যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে কোনো দুটো জিনিস একরকম নয়, আজ অবধি হয়নি, ভবিষ্যতেও হবে না। ভগবানের কাছে এত রকম মানে বানানোর যন্ত্র আছে যে সে অসংখ্য বানাতে পারে, রূপদান করতে পারে। তো সেই হিসাবে আমাদের সেই জায়গায় সচেতন থাকার প্রয়োজন রয়েছে। খাদ্য, শুক্র খাদ্যের ক্ষেত্রেও কিন্তু খাদ্যের সাথে পানীয়, বিশেষত এই সময় প্রচুর পিকনিক প্রোগ্রাম, অনুষ্ঠান সংগঠিত হবে। তো সেক্ষেত্রে বিভিন্ন রকম যেগুলো ধরুন আমাদের ইনটক্সিকেশনের সাথে যুক্ত এরকম ধরনের পানীয় যারা পান করছেন, বা ধূমপান করছেন অতিরিক্ত, বা অন্য কিছু হতে পারে, সেগুলোর ব্যাপারে কিন্তু সচেতন থাকবেন। না হলে শরীর কিন্তু খুব দ্রুত ডিটোরিয়েট করবে। এবং ধনুর অংশ কিন্তু আমাদের শরীরের যেসব অংশে প্রদাহ বেশি হয়
সে অংশকে দেখে, লিভারকে দেখে, স্প্লিনকে দেখে, আমাদের প্যানক্রিয়াসকে দেখে, এগুলো মূলত দেখে। এই জায়গা থেকেও কিন্তু ন্যাচারাল সচেতনতা অবলম্বন করবেন। এবং যারা খুব কারেন্টের কাজ, ইলেকট্রিসিটির কাজ, বা যেখানে ব্রেডবোর্ডের ওপরে কাজ করছেন, মানে হয়তো ডিসি লাইনে কাজ করছেন কোনোভাবে, হ্যাঁ, বা স্টেপ আপ বা স্টেপ ডাউন ট্রান্সফরমারের ক্ষেত্রে কাজ করছেন, এরকম ধরনের জেনারেটর রিলেটেড কোনো কাজ করছেন, খুব সাবধানে এ সময় কাজ করবেন। কারেন্ট রিলেটেড কাজ বা কারেন্টের সাথে ওয়াটার টু বি অ্যাসোসিয়েটেড উইথ, একসাথে কোনো হিটারের কাজ করছেন এক্ষেত্রে, বা জল গরম করার কোনো গিজার, এই জাতীয় জিনিস, হ্যাঁ, তারা কিন্তু খুব সাবধানে, যারা সারাচ্ছেন বা যে সমস্ত বাড়ির যে সমস্ত মানুষেরা এই সমস্ত কাজকর্মের সাথে যুক্ত আছেন, দে নিড টু বি মোর অ্যাটেন্টিভ এক্ষেত্রে। আর হচ্ছে যে জিনিস খুব শার্পেন, অর্থাৎ পেন্সিলের মাথা, পেনের মাথা, যেগুলো খুব শার্প অবজেক্ট আছে, আমি কিন্তু ধারের কথা বলছি না এক্ষেত্রে, ছুরি বা ব্লেড জাতীয় নয়, যা নকিলা যাকে বলা হয়, সেই জাতীয় বস্তু থেকে বাচ্চাদের সাবধান রাখবেন এক্ষেত্রে। আমি একটু অ্যাসেন্ডেন্ট ওয়াইজ আপনাদের বলে দিচ্ছি। আমি যেহেতু মানে মান্থলি প্রেডিকশানও করব, জানুয়ারির করব, ডিসেম্বরের অলরেডি বলে দেওয়া আছে গত মাসে, সুতরাং আমি যেগুলো গুরুত্বপূর্ণ অংশ সেগুলোই শুধু বলে দেওয়ার চেষ্টা করব। মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু চেষ্টা করবেন আপনার স্পাউসের সাথে রিলেশন যতটা সম্ভব কম্প্যাটিবল রাখা যায়, বা যদি কোনো জায়গায় কোনো ইগোভিত্তিক কোনো ডিসকাশন আসে এবং দুজনের মতের মধ্যে যদি কোথাও কোনো জায়গায় মতভেদ তৈরি হয়, তো সেটাকে সংশোধন করার থেকেও বেশি চেষ্টা করবেন কোনো একজন থেমে যাওয়া, না হলে কিন্তু ব্যাপারটা একটু সিনক্রেটের দিকে যেতে পারে। আপনাদের রেসপেক্টিভ হরোস্কোপের স্ট্রেংথ অনুসারে সেটা সংগঠিত হবে। আর যদি ভেহিকেল ড্রাইভ করেন, যদি দূরে যান, প্রচুর ভ্রমণের যোগ আছে, আপনার অ্যাসেন্ডেন্টের লর্ড 9th হাউসে আছে, জুপিটার দৃষ্ট, প্রচুর ভ্রমণের যোগ আছে। যদি দূরে যান তাহলে, বিশেষত পার্বত্য অঞ্চলে যদি ঘুরতে যান, তাহলে পায়ের তলায় যে জুতো পরছেন তার তলায় যেন স্পাইকিং বা এরকম কোনো ফেসিলিটি থাকে, নাহলে সেখান থেকে কিন্তু লেগ লেন্থ বরাবর চোট আসতে পারে। বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের, আমি বলেইছি যে 2026 সাল বেটার যাবে। খারাপ দশায় যারা আছেন তাদের ক্ষেত্রে একটু স্লো স্টার্ট করবে, সেটা 13 তারিখের পর থেকে জানুয়ারি মাসের আপনাকে যথেষ্ট ডিভিডেন্ড সাম স্টেট আপনাকে প্রদান করবে। কিন্তু এই যে সময়টা, আপনারা কোনোভাবে ইনসাবঅর্ডিনেশনে যাবেন না, বা হঠকারী সিদ্ধান্ত নিয়ে কোনো কাজ ছেড়ে দেওয়া, কোনো ডোমেইন চেঞ্জ করা, বা ধরুন কোনো কাজের ক্ষেত্রে কোনো শিফট করা, এই ধরনের কোনো চিন্তাভাবনার মধ্যে কিন্তু এই সময় যাবেন না। ন্যাচারালি যদি কাজের সাথে যুক্ত থাকতে পারেন এই মোটামুটি 1 মাস মতন আজকে থেকে, তাহলে কিন্তু দেখবেন জানুয়ারির মিড থেকে সিচুয়েশনের মধ্যে র্যাডিক্যাল চেঞ্জ আসছে, এবং শনিও ততদিনে মোটামুটি 5.5 থেকে 6 মিনিটের মতন গতি নিয়ে নেবে। বৃহস্পতিও বকরিতে সে বৃষরাশির নবাংশে অবস্থান করবে, সুতরাং সব দিক থেকে কিন্তু আপনাকে উইন উইন সিচুয়েশন দেবে। শুধু ধৈর্য ধরেই সময়টা পার করবেন। আর কথাবার্তা বলা বা কোড অফ কন্ডাক্টের ক্ষেত্রে কিন্তু সেটা বাড়িতেও হোক, সেটা নর্মালি আপনার 7th লর্ড 8th রয়েছে, আপনার অ্যাসেন্ডেন্টের লর্ডকে সাথে নিয়ে, সুতরাং কোড অফ কন্ডাক্ট, স্পাউসের সাথে বিহেভিয়ার, আপনার ইনলজের সাথে বিহেভিয়ারের ক্ষেত্রে কিন্তু নজর রাখবেন। যাদের কিডনি এবং প্যানক্রিয়াস রিলেটেড সমস্যা আছে সেখান থেকে সাবধান থাকবেন। মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের কিন্তু কাজের জায়গায়, বিশেষত আপনারা যদি এক্সপ্লোরিং কোনো কাজের সাথে যুক্ত থাকেন, বা একদম যেখানে অনেক বেশি প্রাইমারি ক্রিয়েটিভিটির প্রশ্ন লাগে, সেই সমস্ত কাজের জায়গায় কিন্তু খুব ভালো গ্রোথ আপনাকে দেবে। হ্যাঁ, ইমুভেবল প্রপার্টিরও যোগ আছে, কিন্তু যেটা বিষয়ে সাবধান থাকবেন সেটা হচ্ছে কেউ কোনো কথা বললো আর সেই কথাতে আপনি রান শুরু করলেন, সেটা নয়, থিঙ্ক টুয়াইস আর কি, বা আরেকটা বেটার কনসালটেশন নিয়ে নেওয়া, সেই ধরনের চেষ্টাটা করবেন। বিশেষত ব্যাপারটা যদি কোনো প্রপার্টি বা ইমুভেবল প্রপার্টি রিলেটেড হয়, তাহলে তো অবশ্যই সেটা নেওয়া
প্রয়োজন আছে আপনার। কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, এই সময় বাড়ির পরিবেশ, স্পেশালি বাড়ির যারা ফিমেল মেম্বার্স আছে তাদের পরিবেশ, তাদের সাথে সম্পর্ক, সেটা স্ত্রী হতে পারেন, সেটা মা হতে পারেন, দিদি বোন হতে পারেন, মেয়ে হতে পারেন, হুমেভার, সেক্ষেত্রে তাদের সাথে কিন্তু সম্পর্ক ভালো রাখবার চেষ্টা করবেন। ভীষণ ইগোইস্টিক হয়ে যাবেন কিন্তু, এবং কথাবার্তার মধ্যে শালীনতার অভাব ঘটতে পারে, এবং আপনার ব্যবহারের মধ্যে একটু দম্ভ বা এক ধরনের কি বলবো, ডাইরেকশনলেস ইগো। ইগো অবশ্যই ডাইরেকশনলেস, কিন্তু এক্ষেত্রে একদম খানিকক্ষণের মধ্যেই সেটা বোঝা যাবে যে ডাইরেকশনলেস, সেটা তৈরি হবে। অনেক সময় ইগো ডিসগাইজে থাকে, পরে বুঝতে দেয়, সেটা আরও ক্ষতি করে। তো সেই জায়গা থেকে আপনি নিজেকে সতর্ক রাখবেন, আর বোথ দ্য লাংস এবং হার্টের আপার পোর্শন থেকে নিজের খেয়াল রাখবেন। সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি একটা জিনিসই বলবো, যে এই সময় যথেষ্ট রোম্যান্টিক টাইম, সন্তানদের সাথে কাটানোর টাইম, কাজের ক্ষেত্রে ডিভিডেন্ড সাম, কিন্তু কোনো কাজের ক্ষেত্রে না বেশি ডমিনেন্স বা অ্যাট্রোসিটিসের দিকে কখনো যাবেন না। মানে আপনি ঠিক বলছেন মানে সেটাকে বলপূর্বক প্রয়োগ করে দেখাতে হবে, সেই ধরনের ব্যাপারের দরকার নেই। যদি সেরকম কোনো রেয়ারেস্ট অফ দ্য রেয়ার সার্কামস্ট্যান্স কোনোভাবে তৈরি না হয়, আমার মনে হয় না করাই ভালো। হ্যাঁ, কেউ যদি বুঝছে তো বেটার, না বুঝলে তাকে ছেড়ে দিন, বলপূর্বক কিছু বোঝানোর দরকার নেই। আর কোনোভাবে আপনি যদি কোনো বিলাভড রিলেশনে থাকেন, তাহলে চেষ্টা করবেন সম্পর্কের যেন মাধুর্যতাটা বজায় থাকে, সেটা যেন কোনোভাবেই কোনো দিক থেকেই একটা লেভেলের বেশি যেন ক্ষয়িষ্ণু বা নেতিবাচক কোনো প্রবণতার দিকে যেন কোনোভাবে সঞ্চারিত না হয়। বুদ্ধিমান আপনারা আমার কথার দ্বারা বুঝে নিন এটা। আর একদম পার্টিকুলারলি লিভার বিষয়ে নজর রাখবেন। যাদের উইক আছে তারা কিন্তু যা যা সেফটি প্রিকশন ডাক্তারবাবু দিয়েছেন সেগুলো বজায় রাখবেন। কন্যা লগ্নের ক্ষেত্রে বলে দিই, আপনার ক্ষেত্রে কিন্তু বাড়িতে সমস্যা, মানে বাড়ির ক্ষেত্রে কিন্তু একটু ব্যালেন্স অফ পাওয়ারের প্রবলেম হতে পারে। বিশেষত আপনি যদি ফিমেল হন তাহলে সেই সংক্রান্ত সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে, এবং আপনি আপনার মত বা পথকে প্রতিষ্ঠিত করতে গেলে এ সময়, যদি আপনি ঠিক বলছেন বা ভুল বলছেন সেটা বিষয় নয়, যদি করতে চান তাহলে কিন্তু সেখান থেকে আপনাকে বাধা, রেজিস্ট্যান্স আপনাকে পেতে হবে। তাতে আপনার মধ্যে ভীষণ ডিপ্রেশন, এবং ডিপ্রেশন থেকে যেটা হবে সেটা হচ্ছে সেই কাজটার প্রতি টোটালি অনীহা বা এরকম তৈরি হবে। আমি অনেক মানুষকে দেখেছি জীবনে অনেক ডিজায়ার ছিল, সেই জন্য ঈশ্বরের কাছে করতো যেন ঈশ্বর আপনার ডিজায়ার সম্পর্কে অবগত নন আর কি। তো তারপরে তাকে আমি একদম অ্যাথিস্ট হয়ে যেতে দেখেছি। এরকম মানে ভগবানের কোনো কাজ নেই আপনার ডিজায়ারকে ফুলফিল করা আর কি। আপনি অর্জুনকে সমস্ত গীতা শোনানোর পরে ভগবান বলেছিল আমি সব বলে দিয়েছি, এরপরে তুমি তোমার কনসেন্স অনুসারে কাজ করো। অর্থাৎ আমাদের ঈশ্বর এমন একটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে কনসেন্স, চেতনা। অর্থাৎ কাজের ক্ষেত্রে কখনো হস্তক্ষেপ তিনি করেন না, করলেই করতে পারেন কিন্তু করেন না। ওই চেতনা পার্টটা যদি না থাকে তাহলে সব জায়গায় কিন্তু বিড়ম্বনা। আমরা মনে করি যে আমাদের সমস্ত কিছু, হ্যাঁ সেই লেভেলটায় যাওয়া যায়, সেই লেভেলটা যেতে গেলে অনেক কিছু পরে সেই লেভেলটা ঈশ্বর টেক ওভার করে। ভগবান কিন্তু অসম্ভব রকম পার্শিয়াল, এটুকু মনে রাখবেন। তার বিভিন্ন কথার মাধ্যমেই সে সেটা বুঝিয়ে দেয়। তো কখনো ভাববেন না সে ইম্পার্শিয়াল, সে ইম্পার্শিয়াল আবার পার্শিয়ালও। সে তার নিজস্ব যে সেই কোর লেভেলে যেটা যেতে পারে সেক্ষেত্রে সে অসম্ভব পার্শিয়াল। তো সুতরাং সবার ক্ষেত্রে সে একরকমভাবেই সেটা দিয়ে দেবে সেটা নয়। তো যাই হোক, এক্ষেত্রে চেষ্টা করবেন এইরকম কোনো মত বা পথের দিকে না যাওয়া। সন্তানকে নিয়ে কিন্তু অসম্ভব রকম উদ্বিগ্নতা সৃষ্টি হতে পারে হঠাৎ করে সেই রিগার্ডিং, বিশেষত 28 তারিখের পরে বুধ যখন ধনুতে প্রবেশ করবে তারপরে, সেটা নিয়ে বেশি হাইপার অ্যাক্টিভ হওয়ার দরকার নেই। সিচুয়েশন নর্মালি ডিল করুন। যারা বিভিন্ন রকম ভোগ্যপণ্যের ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেটার ডিভিডেন্ড দেবে। তুলা লগ্নের ক্ষেত্রে আমি এইটুকু বলবো, আপনারা ইনলজের সাথে রিলেশন বেটার রাখবেন। আপনি যদি বয়সে ছোট হন তাহলে বাড়ির যত সিবলিংস আছে, বিশেষত যারা বয়সে বড় বা তাদের যদি স্পাউস থাকে
তাদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কোনো ইগোতে যাবেন না। আপনাকে যদি আপনার বিরুদ্ধ মতো কিছু বলে দেয়, সেটা থেকে চেষ্টা করবেন নিজেকে সাবডিউড রাখার যতটা সম্ভব। এবং অ্যানসেস্ট্রাল প্রপার্টি রিগার্ডিং যদি কোনো এই সময় কোনো কথাবার্তা হয়, তাহলে আপনি সেটা সহমতের ভিত্তিতে সবসময় কাজ করবার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনার টেনশন এবং স্ট্রেস বাড়বে, ভালো সময়টাকে উপভোগ করতে পারবেন না। বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে আপনার স্পাউস কিন্তু আপনাকে এ সময় বিভিন্নভাবে ফাইন্যান্সিয়ালি আপনাকে হেল্প করতে পারে, বা ধরুন অ্যাবস্ট্রাক্ট ওয়েতেও হেল্প করতে পারে। কিন্তু তার যদি জন্মছকে শনি কোনো কারণে উইক থাকে, তাহলে কিন্তু সে আপনাকে তার বিনিময়ে কিছু কটু কথাও বলতে পারে, বা তার বিহেভিয়ারাল অ্যাটিটিউডের মধ্যে তিনি আপনাকে একটা দান সুলভ কিছু করছেন বা দয়া সুলভ কিছু করছেন এরকম মানসিকতা তৈরি করতে পারে, যেটা আপনাকে হার্ট করতে পারে খুব। তাহলে সেই বিষয় থেকে নিজেকে কিন্তু অ্যাবস্টেইন রাখবেন। যদি এরকম কোনো অ্যাবনর্মাল বিহেভিয়ার দেখেন, সচেতন থাকবেন। দেখবেন যে জানুয়ারি মাসের মোটামুটি সেকেন্ড উইকের পর থেকে ব্যাপারটা আস্তে আস্তে অটোমেটিক্যালি ঠিক হয়ে যাচ্ছে, এবং হরোস্কোপে স্ট্রেংথ থাকলে ব্যাপারটা কম থাকবে। আপনিও কিন্তু আপনার পিতার শরীরের ব্যাপারে, যদি 67 বছরের বেশি বয়স হয়, অবশ্যই সেদিকে নজর দেবেন অ্যাজ পার হিজ হরোস্কোপ। ধনু লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, আপনাদের ক্ষেত্রে কিন্তু অ্যাসেন্ডেন্টের শুক্র এবং সে কম্বাস্ট একাধিক প্ল্যানেটের দ্বারা যুক্ত আপনার মধ্যে কিছু অ্যাবনর্মাল ডিজায়ার তৈরি করে দিতে পারে, এবং অ্যাবনর্মাল ডিজায়ারের ক্ষেত্রে টাইম শিডিউল নষ্ট করে আপনার প্রাপ্য জিনিস থেকে আপনাকে কিন্তু বঞ্চিত করতে পারে। তো সেটা থেকে একটু সাবধান। মানে অনেক কিছু আসবে বলে আপনার হাতের যতটা খোলস আছে ততটাই তো আপনি নিতে পারবেন মেটেরিয়ালি, সেই অংশের থেকে বেশি এসে আপনি ফাম্বল করে হয়তো আসল জিনিসটাকেই আপনি হারিয়ে ফেললেন, সেই ধরনের প্রবাবিলিটি কিন্তু দৃষ্ট হচ্ছে। সে বিষয়ে সাবধান থাকবেন। আর কথাবার্তা, বিহেভিয়ারাল অ্যাটিটিউড, স্পাউসের সাথে রিলেশন, এগুলোর ক্ষেত্রে কিন্তু মাধুর্যতা মেনটেন করবেন। অতিরিক্ত ভাবুক বা অবসেসড হয়ে এমন কিছু ডিজায়ার পোষণ করবেন না যেটাকে কিন্তু আপনাকে ডেট করে কোনোভাবে সেই কাজ করতে হয়। কারণ 6th হাউসের লর্ড আপনার অ্যাসেন্ডেন্টে রয়েছে, কম্বাস্ট রয়েছে, মঙ্গলযুক্ত রয়েছে। তো সে আপনার ডিজায়ারকে কিন্তু বাড়িয়ে দিতে পারে সেই রিগার্ডিং। বা ধরুন আপনি এমন কাউকে হয়তো পছন্দ করেন যে আপনার ফিলিংস সম্পর্কে অবগত নয়, সেখান থেকেও কিন্তু আপনাকে চূড়ান্ত ডিপ্রেশনের মধ্যে নিয়ে যেতে পারে, বা এক ধরনের বলতে পারেন ডিফারেন্সিয়েট করবা, বা এক ধরনের কম্প্যারেটিভ চিন্তা ভাবনা করা। আপনার বন্ধু ভালো আছেন, আপনি তাকে দেখে ভেতরে এক ধরনের ডিপ্রেশনে চলে গেলেন যে আপনাকেও সেরকম থাকতে হবে, এরকম অমূলক চিন্তা ভাবনার মধ্যে যাবেন না। পজিটিভ স্পিরিটে সব কিছু নেওয়ার চেষ্টা করবেন। লোয়ার লিম্সে নার্ভাস সিস্টেমের দিকে কিন্তু নজর দেবেন। মকর লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো, আপনারা কিন্তু যানবাহনের বিষয়ে সচেতন থাকবেন। কারেন্ট, ইলেকট্রিসিটি বা বিভিন্ন রকম ভোগ্যপণ্যের ব্যবসা করলে সাবধান। আপনি যদি কোনো জায়গার অথরিটেটিভ পোস্টে থাকেন, তাহলে কিন্তু আপনি কোনো লেখা পড়া বা সেই সংক্রান্ত যদি কোনো কাগজপত্র আপনার হাত দিয়ে যেগুলো পাস অন হবে, সেগুলোর ক্ষেত্রে যতটা সম্ভব তার আইনগত দিক আছে সেগুলোকে খতিয়ে দেখে তারপরে আপনি কিন্তু সেই কাজের সম্মতি দেওয়ার চেষ্টা করবেন। না হলে সিচুয়েশন, বর্তমান যে স্টেট আছে, আপনাকে দিয়ে ভুল করিয়ে নিতে পারে, এবং তার জন্য আপনার কিছু হয়রানি আসতে পারে। আপনার যদি পুরনো কোনো ডিউজ বা রিগার্ডিং কোনো ট্যাক্সেশন থাকে, তাহলে সেগুলো ক্লিয়ার করে দেবেন, না হলে সেই সংক্রান্ত আপনাকে বেশি অর্থ কিন্তু পে করতে হতে পারে। আপনিও কিন্তু পিতার স্বাস্থ্যের ব্যাপারে নজর দেবেন, বিশেষত 22 তারিখের পর থেকে, 22শে ডিসেম্বরের পর থেকে। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বলে দিই, সার্ভিস বা ব্যবসা, বিশেষত ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার এক্সপ্যানশন দেবে, কিন্তু নিজের ইগো পরিত্যাজ্য, হ্যাঁ, ইগোকে খুব বাড়িয়ে দেবে কিন্তু, এবং নিজের মুখে ভালো ব্যবহার করবেন কিন্তু ভেতরে এত ইগো থাকবে যে ইগোটা কিন্তু আপনাকে কোনোভাবেই রুটিন ওয়ার্কের সাথে যুক্ত করবে না, বরঞ্চ সেই ওয়ার্ক থেকে আপনাকে ডিভিয়েট করে আপনাকে টাইম কনজিউমিং কাজের সাথে যুক্ত করে দেবে, বিকজ অফ দ্য প্রেজেন্স অফ রাহু। এবং সে বর্তমানে শনির সাপেক্ষে যেখানে বসে রয়েছে, সে আপনাকে যে কোনো কাজে অতিরিক্ত খুঁতখুঁতে করে দেওয়া, অতিরিক্ত পরিমাণে
সন্দেহবাতিক কোনো বস্তু বা ব্যক্তি সম্পর্কে করে দিয়ে টাইম কনজিউম করবে। ভালো দশায় থাকলে এগুলো পরিত্যাজ্য, অবশ্যই একবার দেখে নেবেন, কিন্তু অত খুঁতখুত করার মতনও কিছু নেই যে সেই জিনিসটা আর কি হতেই সময় চলে যাবে, সেটা কিন্তু দয়া করে করবেন না বা সেটা থেকে অ্যাবস্টেইন থাকবেন। সন্তানদের উচ্চশিক্ষা বা সেই সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু আপনার ব্যয় হতে পারে, বাট দ্যাট উইল বি ব্লেসিং অন ডিসগাইজ। আপনার যদি একের বেশি সন্তান থাকে, নর্মালি সন্তান থাকা উচিত একের বেশি, তো সেটা কিন্তু আপনার ক্ষেত্রে ডিভিডেন্ড সাম আছে, বাট এডুকেশনের জন্য অর্থও খরচ হবে সেই সময়। মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের বলে দিই, সেটা হচ্ছে আপনাদের আমি অনেকবার বলেছি যে কাজের ক্ষেত্রে খুব ইমেন্স প্রেশার আসবে, সেটা এই প্রেশারের কিন্তু কিছু ট্যাকটিক্যাল ওয়ে আউট আপনি এ সময় পাবেন। অর্থাৎ দেখা যেতে পারে যে আমরা যেরকম কপি পেস্ট করে অনেক কাজ করে দিই, অতটা লিখতে হয় না, টাইপ করতে হয় না, সেই ধরনের কিছু আপনি মধ্যেখান থেকে কিছু রাস্তা পেয়ে যাবেন সেখান থেকে বেরোনোর জন্য। বাট যে রাস্তায় প্রয়োগ করবেন এরকম কোনো মাঝামাঝি রাস্তা, সেটা কিন্তু ভালো করে এক্সামিন করে নেবেন, বা আপনার সিনিয়র অথরিটি বা বাড়িতে কোনো প্রাজ্ঞবিজ্ঞ মানুষের সাথে কথা বলে প্রয়োগ করবেন। ফাইন্যান্সিয়াল জায়গা বা ফাইন্যান্সিয়াল মানে ফিউচার সম্পর্কে যদি কোনো ডিসিশন নেন, তাহলে কিন্তু সেটা অবশ্যই সেই বিভাগের কোনো প্রাজ্ঞ লোকের সাথে কথা বলে করবার চেষ্টা করবেন। কাজের জায়গায় কিন্তু আপনাকে এ সময় রিওয়ার্ডস দেবে, কিন্তু সেই রিওয়ার্ডস আপনার ভালো দশা হলে আপনি পাবেন, না হলে কিন্তু কম পাবেন অপেক্ষাকৃত। বাট পাওয়ার যোগ এ সময় আছে। যাদের ক্ষেত্রে কর্মমুখী ছক, তাদের ক্ষেত্রে কিন্তু সেটা তাদের ব্যক্তিগত স্তরে তাদের সেই জায়গাটা কিন্তু উদ্বুদ্ধ করবে, এটা পজিটিভ জায়গা রয়েছে আর কি। শরীরের ক্ষেত্রে প্যানক্রিয়াসের দিকে এবং ফিমেল হলে ফিমেল অর্গানের দিকে কিন্তু রিপ্রোডাক্টিভ অর্গানের দিকে নজর দেবেন। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।